রাজ্যে বিধানসভা নির্বাচনে আর 1 বছরের কাছাকাছি সময় বাকি আছে এবং এই অবস্থায় গত 14 বছরের অ্যান্টি ইনকামবেন্সি তারা করছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তারপরেও রোজই কিছু না কিছু গন্ডগোল শাসক দলের তরফ থেকে সামনে আসছে, মানে বিভিন্ন দুর্নীতির খবর, বিভিন্ন চাকরিহারা ইস্যু, কখনো মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের জঙ্গিপুর, এইসব ইস্যু আসছে। এবং খুব স্বাভাবিকভাবেই যখন আপনি রাজনৈতিক ময়দানে লড়াই করবেন তখন এইসব লুপ্পা ফুলটো হাতে পেলে যে কোনো বিরোধী দল, তারা যদি প্রধান বিরোধী দল হয় এবং পরের বছর ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তারা এই নিয়ে উত্তাল উত্তাল আন্দোলন করবেন এবং রাজ্য রাজনীতি কার্যত উত্তাল হয়ে থাকবে। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? বাস্তবে দেখছি যে শুভেন্দু অধিকারী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আরো কিছু নেতা রয়েছেন বিজেপির যারা আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু বাকি শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে বিজেপি হয়ে গেছে। বাকি আর কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই অবস্থাতে যে সিচুয়েশন তৈরি হচ্ছে, তাতে একটা জিনিসই স্পষ্ট যে এত কিছুর পরেও 2026 এই তৃণমূল কংগ্রেসের জন্য কার্যত কেক ওয়াক হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে এর জন্য দায়ী কে? আমি একটা ঘটনা আপনাদের দেখাই। আপনারা জানেন যে বিজেপির এখন সাংগঠনিক নির্বাচন চলছে এবং সেই সাংগঠনিক নির্বাচনে বিভিন্ন যে সাংগঠনিক জেলা রয়েছে তার জেলা সভাপতি নির্বাচিত হচ্ছে। 43টার মধ্যে 39টা জেলা এখন অবধি বিজেপি ডিক্লেয়ার করে দিয়েছে। গতকাল 6টা জেলা তারা ডিক্লেয়ার করে, যার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, নিমাই কবিরাজ, দক্ষিণ নদিয়া, অপর্ণা নন্দী, যাদবপুর, মনোরঞ্জন জোয়ারদার, মথুরাপুর, নবেন্দু সুন্দর নস্কর, ঝাড়গ্রামে তুফান মাহাতো, কাটোয়াতে স্মৃতিকণা বসু। মানে তুফান মাহাতো, মনোরঞ্জন জোরদার, এরা সব বোধহয় ছিলেন। নবেন্দু সুন্দর নস্কর ছিলেন, আর নিমাই কবিরাজ, অপর্ণা নন্দী আর স্মৃতিকণা বসু, এই তিনজন নতুন এসেছেন। দীপক বর্মন এমএলএ তার প্যাডে এটা পাবলিশ করে দিয়েছেন, স্ট্যাম্প সই টই করে, এবং যাকে যা পাঠানোর পাঠিয়ে দিয়েছেন। এবার এই চিঠিটা, এই যে অ্যাপয়েন্টমেন্টটা, এটা সামনে আসার পরই একটা চিঠি ভাইরাল হয়ে গেছে। সেই চিঠিটা হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছেন। সেখানে চিঠিটায় কি লেখা রয়েছে আমি একটু আপনাদের পড়ে শোনাই। টু দ্য প্রেসিডেন্ট, ভারতীয় জনতা পার্টি, নদিয়া সাউথ, মানে নদিয়া দক্ষিণের যে ভারতীয় জনতা পার্টির সভাপতি রয়েছেন তাকে লেখা চিঠি। সেই চিঠির বক্তব্য হচ্ছে, মাননীয় মাননীয় মহাশয়, আমি সোমা চক্রবর্তী, কেয়ার অফ নবীন চক্রবর্তী, আপনার নিকট এই মর্মে আবেদন করিতেছি যে আমি আপনার জেলার সহ সভাপতি নবীন চক্রবর্তীর স্ত্রী, দীর্ঘদিন যাবৎ আপনার জেলার একজন সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী, যার বাড়ি নবদ্বীপ, আমার স্বামীর সঙ্গে দীর্ঘদিন অবৈধ সম্পর্কে লিপ্ত। আমি একাধিকবার ওই মহিলার অবৈধ কার্যকলাপ ধরে ফেলি। ওর গোপন মেসেজ সমস্ত কিছু আমার কাছে রয়েছে। অপর্ণা নন্দীর গোপন নোংরা নোংরা মেসেজ আমি একদিন অপর্ণা নন্দীকে দেখাতে ওর বাড়িতে যাই। সেখানে ও আমাকে হুমকি দেয়, তোকে আর তোর ছেলেকে মেরে দেবো। নবীন শুধু আমার, এমনকি আমার বাড়িতে এসে আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। তা আমি জেনে ফেলাই ওই অপর্ণা নন্দী আমার স্বামীর সঙ্গে মিলিত হয়ে আমাকে এবং আমার ছেলেকে খুন করার চেষ্টা করছে। কয়েকদিন আগে উক্ত অপর্ণা নন্দী আমার স্বামীকে নিয়ে আমার শ্বশুরবাড়ি তেহট্টে গিয়ে ওঠে। সেখানে আমার স্বামী এবং ওই অপর্ণা নন্দীর এই কাজের সকলে বিরোধিতা করে। সেখানে মারামারি পর্যন্ত হয়। তারপরেই ওই মহিলা আমার স্বামীর সঙ্গে যোগসাজশ করে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমি নবদ্বীপের সমস্ত মণ্ডল সভাপতিদের বিষয়টা জানিয়েছি। আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি ওই মহিলার হাত থেকে আমার এবং আমার পুত্রের জীবন রক্ষা করুন। অপর্ণা নন্দী দীর্ঘ 10 বছর ধরে আমার সংসারটাকে নরক বানিয়ে দিয়েছে। ইতি সোমা চক্রবর্তী, সই রয়েছে। কোনো ডেট নেই, কিছু নেই। এই চিঠিটা ভাইরাল হয়েছে, এবং চিঠিটা কারা ভাইরাল করেছেন? চিঠিটা ভাইরাল করছেন যারা, তাদের দাবি হচ্ছে তারা হচ্ছেন বিজেপির কর্মী সমর্থক, তারা হচ্ছেন আদিকাল থেকে বিজেপি করে আসা লোক, এবং তারা এই চিঠিটা ভাইরাল করছেন তার একটাই কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সাংগঠনিক নির্বাচন পর্ব বিজেপি চালাচ্ছে, সেখানে যাদেরকে ক্ষমতায় আনা হচ্ছে, যাদেরকে পদে বসানো হচ্ছে, তাদের বেশিরভাগ লোকই এরকম। এই অপর্ণা নন্দী, যার নামটা আপনাদের দেখালাম এখানে, যে যেটা নদিয়া দক্ষিণ,
সেই নদিয়া দক্ষিণে তিনি সভাপতি হয়েছেন, তার সম্বন্ধে এই অভিযোগ উঠেছে। তখনকার যিনি সহসভাপতি ছিলেন তার সঙ্গে তার একটা অবৈধ সম্পর্ক রয়েছে, এবং সেই অভিযোগ কে করছেন? অন্য কেউ নয়, তখনকার যিনি সহসভাপতি ছিলেন সেই সহসভাপতির যিনি স্ত্রী রয়েছেন সেই সোমা চক্রবর্তী, তিনি নাকি এই অভিযোগটা করেছেন। এবার এইটা যে মুহূর্তে সামনে এসেছে, সাথে সাথে হু হু করে ভাইরাল হয়ে গেছে। বিশেষ করে শাসক দল, তারা এরকম একটা ইস্যু পেয়েছে, তাদের এই যে পশ্চিমবঙ্গে ঘটে চলেছে ওয়াক অফ ইস্যু নিয়ে, মালদা মোথাবরিতে হিন্দু নিধন যজ্ঞ চলছে, সেটা থেকে দৃষ্টি ঘোরানোর একটা বড় ওষুধ হয়ে গেছে। এই যে 26,000 চাকরি গেছে, সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর একটা বড় ওষুধ হয়ে গেছে। এটা বীভৎস রকমের তৃণমূলের বিভিন্ন গ্রুপে ভাইরাল হচ্ছে, এবং যারা তৃণমূলের কর্মী সমর্থক আছে তারা অ্যাক্টিভলি এক্স হ্যান্ডেল বলুন, ফেসবুক বলুন, সব জায়গাতে এটা প্রচার করছেন। এবং স্বাভাবিকভাবে যারা সাধারণ মানুষ, যারা কোনো রাজনৈতিক দল করেন না কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান শাসকের অবস্থা দেখে বীতশ্রদ্ধ, তারা ভাবছিলেন যে পরিবর্তন করবেন এবং পরিবর্তনের জন্য অন্তত বিজেপিকে ভোটটা দেবেন, তাতে করে যা হবে সেটা দেখা যাবে, কিন্তু ভোটটা এবারে আর অন্য কোথাও দেবেন না। তারা এই ধরনের যখন চিঠিগুলো দেখছেন, তাদের মধ্যে একটা কিন্তু ভীষণ রকমের নেগেটিভ প্রতিক্রিয়া হচ্ছে যে বিজেপি এখনো ক্ষমতায় আসেনি, তাদের দলেরই একাংশ যদি এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ করেন এবং সব জেনে শুনে যদি বিজেপির নেতৃত্ব এরকম লোককে দায়িত্বে বসিয়ে দেন, তাহলে সেই বিজেপিকে আমরা কি করে আস্থা রাখবো, সেখানে কি করে ভরসা করব? খুব স্বাভাবিক। এইবার এইবার আমি আপনাদের একটা অডিও মেসেজ শোনাবো। এই অডিও মেসেজটাও এবার ভাইরাল হয়ে গেছে, সেই মেসেজটা শুনুন, তারপর এবার আমি আসল খেলাটার কথা বলছি। আমি নবীন চক্রবর্তীর স্ত্রী সোমা চক্রবর্তী বলছি। এই যে চিঠিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটা আমার হাতের লেখা নয়, আর আমার সই করাও নয়। সইটা যদি কোনোভাবে দেখানো যেত তাহলে আমি দেখাতে পারতাম, কিন্তু সেটা তো দেখানো সম্ভব নয়। এই চিঠিটা আমি লিখিনি, আর যে প্রেসিডেন্টকে দেখানো হয়েছে এখানে কিন্তু কোনো প্রেসিডেন্টের নাম নেই। কোন প্রেসিডেন্টকে লিখেছি তার তো নাম থাকবে। আর শুধু তো তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় এটা ছাড়িনি, তাহলে নিশ্চয়ই তাকেও আমি হাতে কলমে লিখে নিশ্চয়ই দিয়েছি, যেটা দেখানো হয়েছে আমি সই করে দিয়েছি। যদি তার কাছে থেকে থাকে তাহলে সেই কপি যেন তাহলে সে দেখায়, এটা আমার নয়। শুনলেন অডিও মেসেজটা? সেখানে কোনো একজন দাবি করছেন, কোনো এক ভদ্রমহিলা দাবি করছেন তিনিই হচ্ছেন সোমা চক্রবর্তী, এবং তিনি কোনোদিন ওই রকম কোনো চিঠি লেখেননি। এবং তিনি বলছেন যে তিনি যদি কোনো সভাপতিকে এই চিঠি লিখে রাখেন, তিনি তো পোস্ট করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেননি, তাহলে সেই সভাপতির কাছে এরকম একটা চিঠি আছে, সেই চিঠিটা তাকে নিয়ে আসতে বলছেন এবং সেটা দেখাতে বলছেন। এবং তিনি তার সঙ্গে এটাও বলছেন যে ওই যে নিচে একটা সিগনেচার করা রয়েছে সোমা চক্রবর্তী বলে, সেই সিগনেচারটাও তার নয়, এটাকেও একটা ফালতু সিগনেচার করে একটা তার নাম দিয়ে এরকম করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইবার প্রশ্নটা হচ্ছে, তাহলে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে? যারা দাবি করছেন তারা বিজেপির আদি কর্মী সমর্থক বলে এই রকম একটা চিঠি ফাঁস করে দিচ্ছেন, তার পাল্টা হিসেবে আসছে যে না, আমি সোমা চক্রবর্তী, আমি এরকম কোনো চিঠি কোনোদিন লিখেই নি। মানে গন্ডগোলটা কোথায় লাগছে? দুই, যে প্রশ্নটা উঠছে, ধরে নিলাম যারা অভিযোগ করছেন তাদের অভিযোগটাই সত্যি, তাহলে এই ভদ্রমহিলা কি করে এই এই অডিও মেসেজটা ছাড়ছেন? অনেকে বলছেন, যারা এটা ভাইরাল করেছেন তাদের কেউ কেউ আমি দেখলাম ফেসবুকে তাদের যুক্তি হচ্ছে যে এই যে অডিও মেসেজটা এসেছে সেটাই নাকি ফেক, সেটা অন্য কোনো মহিলাকে দিয়ে করানো হয়েছে, একটা মহিলার গলায় করানো হয়েছে, এর সঙ্গে আসল সোমা চক্রবর্তীর কোনো রকম কোনো যোগ নেই। আবার তাদের বক্তব্য হচ্ছে যে তারা এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো রাজ্য নেতৃত্বকে বারবার জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব কোনো স্টেপ নেয়নি, এবং বহু ক্ষেত্রে, মানে এটা আমি একটা জেলার উদাহরণ দেখাচ্ছি আপনাদের, ম্যাক্সিমাম জেলাতেই বিজেপির মধ্যে এইরকম ঘটনা ঘটছে, এবং তারপর তারা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, কিন্তু সেখান থেকেও কোনো রকম কোনো সুরাহা আসেনি। তাই বাধ্য হয়ে তারা এটা সাধারণ মানুষের দৃষ্টিগোচর করার জন্য যে বিজেপির অন্দরে কি নোংরামি চলছে, তারা এটা সামনে নিয়ে এসছেন। তারা এই জিনিসটা কিছুতেই চান না, তার কারণ হচ্ছে এই যাদেরকে বসানো হচ্ছে তারা হয় অবৈধ কাজে লিপ্ত, না হলে কামিনী কাঞ্চনে লিপ্ত, আর না হলে তারা শাসক দলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছেন। তার ফলে যারা প্রকৃত বিজেপি কর্মী সমর্থক, এইসব করে তো 2026-এ হার হয়ে যাবে, এবং তারপর তাদের উপর আক্রমণটা হবে আর এরা আরামসে বসে থাকবে, সেটা তারা কিছুতেই হতে দিতে চান না, সেই জন্য এটা সামনে আনছেন। অন্যদিকে যারা এই অডিওটা আবার যারা সামনে নিয়ে আসছেন, তাদের যুক্তি হচ্ছে যে এখানে তো পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কি ঘটনা ঘটেছে, তাহলে যারা এটাকে অফিসিয়ালি সামনে নিয়ে এসেছে, যারা বলছে তারা বিজেপির আদি লোক, তারা সত্যি সত্যি ওই শোয়ের নিচে ডেট নেই কেন? আর ওই জেলা সভাপতিকে দিয়ে বলিয়ে নিন না যে এরকম একটা কমপ্লেন জমা পড়েছিল। 2 নম্বর হচ্ছে, এখানে
খুন করে দেওয়ার হুমকি দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে সেই অভিযোগ কি শুধুমাত্র দলীয় স্তরে থাকে? সেই অভিযোগ একটা মা এবং ছেলে তারা যদি খুন করার অভিযোগ মানে তাদেরকে খুন করে দেওয়া হবে এরকম অভিযোগ ওঠে, সেটা তো থানা পুলিশের কাছে যাবে। সেই রকম কোনো এফআইআর হয়েছে, কোনো জিডি হয়েছে, সেই জিনিস তারা দেখাতে পারবে। অর্থাৎ একটা কোথাও গিয়ে কাদা ছোঁড়াছুড়ি চলছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কাদা ছোঁড়াছুড়িতে আলটিমেটলি লাভটা কে পাচ্ছে? কোন পক্ষ পাচ্ছে? কারা সত্যি কথা বলছে? এই কাদা ছোঁড়াছুড়িতে এক পক্ষই সুবিধা পাচ্ছে, সেটা হচ্ছে শাসক পক্ষ। শাসক পক্ষ মানে বিজেপি শাসক পক্ষ নয়, এই রাজ্যের শাসক পক্ষ। যা কিছু ঘটনা ঘটছে, যেটা নিয়ে তাদের আতান্তরে পড়ার কথা, তাদের চাপে পড়ে যাওয়ার কথা, সেই সমস্ত কিছু চাপা পড়ে যাচ্ছে এই কাদা ছোঁড়াছুড়িতে। এবং আলটিমেটলি তারা একটা জিনিস মানুষের মধ্যে উস্কে দিতে পারছে যে দেখো, এরা ক্ষমতায় আসেনি, এখনই এদের মধ্যে এই এই বিভাজন শুরু হয়ে গেছে। এরা একবার ক্ষমতায় এলে কি শুরু করবে একবার ভাবুন তো। তখন আপনারা তিষ্ঠ হতে পারবেন? তার থেকে এই শাসক দল অনেক ভালো। আর যারা সাধারণ মানুষ, যারা এই রাজনৈতিক বৃত্তে নেই, তারা শুধু ভোটটাই দিতে চান, তারাও এবার কনফিউজড হয়ে যাচ্ছেন যে সত্যিই তো বিজেপির মধ্যেই যদি এই জিনিস চলে, তাহলে তাদেরকে ভোট দিয়ে লাভটা আছে। এরা ক্ষমতায় এলে এদের আকচাকচি আরও বাড়বে। তাহলে আলটিমেটলি এদের আমরা ভোটটা দিয়ে করবোটা কি? তার থেকে বাবা যা আছে এরাই ভালো। এখন তো এদের কিছু লোকজনকে পাওয়া যায়, আমাদের এখানে তো অন্তত অ্যাটাক হয়নি। আর এরা জানে যে আমরা শাসক দলকে সাপোর্ট করি, আমাদের উপর কিছু হবে না। ও এসব পরিবর্তন দরকার নেই। ফলে বিজেপি কর্মীদের মধ্যে যারা এটা করছেন, তারা আলটিমেটলি কি দলের কোনো রকম কোনো লাভ করছেন? আপনারা বলতে পারেন যে হ্যাঁ, সত্যি এরকম ঘটনা আছে, এবং বহু ক্ষেত্রে ঘটনা সত্যি, অনেকে তার ডেফিনিট প্রুফও দিয়েছেন যে যেখানে যারা টাকা পয়সা করে নিয়েছে সেই সবের প্রুফও অনেকে দিচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই করতে গিয়ে আলটিমেটলি দলের তো বিশাল ক্ষতি করে দিচ্ছেন। 2026-এ বিজেপি যে লড়াইয়ের ময়দানে কোথাও আছে সেটাই দেখা যাচ্ছে না। বিজেপি একটাই লড়াইয়ের ময়দানে আছে, সেটা হচ্ছে নিজেদের মধ্যে মারামারি। আর সেইটা যদি করছে, তাহলে লাভটা তো আখেরে হচ্ছে শাসক দলের। তাহলে আপনারা যদি প্রকৃত বিজেপি কর্মী হন এবং একটাই লক্ষ্য হয় এই শাসককে হারানো, তাহলে নিজেদের মধ্যে এই কাদা ছোঁড়াছুড়ির জায়গাটা কি একদম ঠিক আছে? আপনারা নিজেদের দলের যা জিনিসগুলো রয়েছে সেইগুলো ফাঁস করছেন, শাসক দলের যেগুলো যা রয়েছে সেইগুলো তো ফাঁস করছেন না। যারা প্রকৃত কর্মী হবে, আমি আমি অনেকের সমালোচনা করি শাসক দলে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, তাদের যারা মুখপাত্র আছে, ওই আইটি সেলফেল যারা চালায়, তাদের দেখুন এত গালাগাল খায়। মানে তাদের এক একটা পোস্ট পেলে সেই কমেন্টগুলো গিয়ে পড়বেন, আমাকে খবরের জন্য তো সেগুলো দেখতে হয়, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে সেরকম গালাগাল দিচ্ছে। কিন্তু তারপরও তারা নিজেদের মতো করে যুক্তি সাজাচ্ছে। তাদেরকে একান্ত, মানে কয়েকজনের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, একান্তে যখন জিজ্ঞেস করা হয়, বলে কি করব, দল যখন করি, দলের বিপদের দিনে আমাকে তো ডিফেন্ড করতেই হবে। তাহলে এই মেন্টালিটি নিয়ে এত কিছু অসুবিধার মধ্যে শাসক দলের যারা সৈনিক ভাবছেন নিজেদের, তারা লড়াই করে যাচ্ছেন। আর বিজেপির যারা আদি বিজেপি একদম ভাবছেন, বা মানে গেরুয়া শিবিরের কর্মী সমর্থক ভাবছেন, তারা নিজেদের মধ্যে এরকম আকচাকচি করে যাচ্ছেন। খেলা তো এখানেই হয়ে গেল। মানে যখন শাসক দলের বিরুদ্ধে খেলতে নামবেন, নিজেদের দলের মধ্যে এরকম ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টাকরা হয়ে যাচ্ছে। আর সেইখানে এই রকম শাসক দল যাদের সংগঠন বলুন, পুলিশ প্রশাসনকে কাজে লাগানো বলুন, সেটা মারাত্মক লেভেলের, তারা যখন আলটিমেটলি ধেয়ে আসবে ওই নিজেদের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়, কোনো রকম কোনো ডিফেন্ড করতে পারবেন? আর যারা নিজেদের দাবি করছেন যে আমরা বিজেপি করি, এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনতে চায়, আর তারপর এইসব কাণ্ড করছেন, আর সেই সব কাণ্ডের জন্য 26-এ যখন হেরে যাবেন, 2021টা 2024টা ভুলে গেছেন? কি জিনিস নেমে আসবে নিজেদের উপর সেটা বুঝতে পারছেন না, তারপরও এই ধরনের আকচাকচি করে যাচ্ছেন। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমি দেখছি, যে শুভেন্দু অধিকারী দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, ওই মানুষটাকে কম গালাগাল শুনতে হয়? মানে তার যারা রাজনৈতিকভাবে বিরোধী পক্ষ, তাদের কথা তো ছেড়ে দিন, দলের অনেকে দেখছি তাকে কাঠি করার চেষ্টা করে যাচ্ছে, তিনি কিন্তু ওইসব দিকে মাথা ঘামাচ্ছেন না। একটাই লক্ষ্য নিয়ে ছুটে যাচ্ছেন, সেটা হচ্ছে এই রাজ্যে পরিবর্তন করতে হবে, তার জন্য যা করার যান লড়িয়ে দিচ্ছেন। কিন্তু একটা মানুষ এরকম লড়াই করে যাচ্ছে, আর বাকিরা, সে যে কে ঠিক কে ভুল আমি জানি না, সেই বিচার করার ভার আমার নেই, আমার সেই কোনো নীতিগত জায়গাও আমার সেটা নেই। কিন্তু নিজেদের মধ্যে যে কামড়াকামড়ি মারামারিটা করছেন, তাতে আলটিমেটলি এই পরিশ্রমটা জলে চলে যাচ্ছে। আর এরপর যখন এত কিছু হাওয়া থাকার পরেও 2026-এ এই রাজ্যে কোনো পরিবর্তন হবে না,
কেন্দ্রীয় নেতৃত্বও দেখে নেবে যে আমরা সব কিছু করেছি এখানে, যা খরচ টরচ করা সেগুলো করেছি, যা টাইম দেওয়ার করেছি, প্ল্যানিং প্রোগ্রাম করেছি। তারপরেও এখানকার লোকজন শোধরাবার নয়, এরা নিজেদের মধ্যে কাঁকড়ার জাত মারামারি করতে ব্যস্ত। এখানে যতই যা করো আলটিমেটলি ওরাই জিতবে। তারা যদি একবার মাথা থেকে হাতটা তুলে নেয়, আলটিমেটলি কোথায় থাকবেন, কি করবেন? রাজনৈতিকভাবে যেটুকুনি যা পরিচিতি পেয়েছে যে দলটার জন্য, সেই দলটাই এখানে আর কোনো রকম এক্সিস্টেন্স থাকবে না। আপনাদের কি এক্সিস্টেন্স থাকবে? তারপরেও এই একচাকচি চলবে? তারপরেও শাসককে এই সুযোগটা করে দেবেন? এই যদি হয়, 26-এ কিচ্ছু হবে না। খেলতে নামার আগেই ম্যাচ শেষ, এবং সেটার দায়িত্ব নিয়ে বিজেপির একটা বড় অংশ নিজেদের মধ্যে কাদা ছাঁড়াছাড়ি করে, মারামারি করে এই জিনিসই করে যাচ্ছেন। কি বলবেন? সত্যিই এই বিজেপির কোনো ভবিষ্যৎ আছে? আর এই বঙ্গ বিজেপিতে এই রকম যে কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাদের অন্য কোনো কাজ নেই, সব কিছু ছেড়ে দিয়ে এসে বিচার ব্যবস্থা বসিয়ে এখানে কে সৎ, কে ভালো, কে কার সঙ্গে অবৈধ সম্পর্ক, কে কাকে ফাঁসাচ্ছে, এই নিয়ে তারা ব্যস্ত থাকবেন, এই নিয়ে তারা সময় দেবেন। তাদের সারা ভারতবর্ষের কোনো জিনিস আর দেখার দরকার নেই, সারা পৃথিবীর রাজনীতিতে ভারতবর্ষের যে জায়গাটা হচ্ছে সেসব দেখার দরকার নেই, ভারতের গ্রোথ নিয়ে ভাবার কোনো দরকার নেই। তারা এইসব করতে আসবেন? নিজেদের মধ্যে এই ঝামেলা যারা মেটাতে পারে না, তারা নাকি লড়বে এই রকম একটা দোর্দণ্ড প্রতাপ শাসক দলের বিরুদ্ধে, আর তাদেরকে 26-এ হারাবে। আবারও বলছি, এই জিনিস যদি কন্টিনিউ হতেই থাকে, বিজেপি খেলতে নামার আগেই হেঁটে ভূত হয়ে বাড়িতে ঢুকে যাবে। তারপর এই যারা আজকে মহাবিদ্রোহী, মহাবিপ্লবী হয়ে সমস্ত কিছু ফাঁস করছে, তারা তখন মাথা চাপড়াবে আর একটা কথাই ভাববে যে কেন এই জিনিসটা করেছিলাম, আজকে আমার পিঠে এসে বাটনটা পড়ছে। কিন্তু ততদিনে বোধহয় বড্ড দেরি হয়ে যাবে। কি বলবেন বিজেপি কর্মীদের এই মনোভাব নিয়ে, এই মানসিকতা নিয়ে, এই কাদা ছোঁড়াছুড়ি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।